15,000 টাকা রোজাকে দেওয়ার পর আহমেদ আর রোজার সাথে দেখা করেনি, কিন্তু ভার্সিটিতে রোজা অনেক খোঁজ নিয়েছে আহমেদের বিষয়ে। তার মনে কৃতজ্ঞতা বোধ রয়েই গেছে। যতই হোক এইভাবে এমন দিনে তাকে টাকা দিয়ে সাহায্য করেছে লোকটা, একটা ধন্যবাদ তো তার পাওনা থাকে। কিন্তু রোজা আহমেদের দেখাই পেল না। ফিস জমা দেওয়ার কয়েকদিন পর রোজা ক্যান্টিনে আহমেদের দেখা পেল। আহমেদ হাতে গিটার নিয়ে টুংটাং আওয়াজ করছে এবং তার আশেপাশে তার বন্ধুরা সব গল্প করছে। রোজার ইচ্ছে হলো সেখানে গিয়ে আহমেদের সাথে কথা বলতে, কিন্তু এতগুলো ছেলের মাঝে যেতে সে অস্বস্তি বোধ করলো। ক্যান্টিনে খাওয়া দাওয়া শেষ হলে রোজা ক্যান্টিন থেকে প্রস্থানের সিদ্ধান্ত নিল, কিন্তু আবারও তার মন চলে গেল আহমেদের দিকে। রোজা আহমেদের সাথে খুব করে কথা বলতে চাইছে, একটা ধন্যবাদ দিতে চাইছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। রোজাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হুমায়রা বলে উঠল, কি হলো, দাঁড়িয়েছিস কেন? চল। রোজা বলল, ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত রে, অনেক দিন ধরেই চাচ্ছি কিন্তু সুযোগ পাচ্ছি না। হুমায়রা বলল, তাহলে চল ধন্যবাদ দিয়ে আসি। রোজা চোখ বড় করে বলল, এতগুলো ছেলেদের মাঝে। হুমায়রা হেসে ফেলল আর বলল, তুই এত ছেলেদের ভয় পাস কেন বলতো? ক্যান্টিনে কতজন আছে, চল, কিছু হবে না। হুমায়রা রোজাকে টানতে টানতে আহমেদের কাছে নিয়ে এলো। দুজন মেয়েকে এদিকে আসতে দেখে আহমেদের একজন বন্ধু শিয়াম চোখের ইশারা করে আহমেদকে পেছনে দেখতে বলল। আহমেদ পেছনে ঘুরে রোজাকে এখানে দেখে অবাক হলো না, কারণ রোজা যখন ক্যান্টিনে ঢুকেছে তখনই সে আহমেদের চোখে পড়েছিল। গিটারটা সাইডে রেখে সে রোজাদের সামনে এসে দাঁড়ালো এবং বলল, কিছু লাগবে? রোজা আমতা আমতা করা শুরু করলো। তার কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। এই লোকটার সামনে আসলে কেন যে এখন রোজার জবান বন্ধ হয়ে যায় সে নিজেও জানে না, কিন্তু নিজেকে তখন খুব দুর্বল প্রাণী মনে হয়, যেন মনে হয় বাঘের সামনে হরিণী দাঁড়িয়ে রয়েছে। হুমায়রা বলে উঠল, আসলে ভাইয়া, ও আপনাকে কিছু বলতে চাচ্ছে। ব্যাস, রোজার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এভাবে বলার কি দরকার ছিল? আহমেদ এবার হুমায়রার থেকে চোখ সরিয়ে রোজার দিকে তাকালো আর বলল, কি বলবে? রোজা এক পলক আহমেদের দিকে তাকিয়ে বলল, আসলে সেই দিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না, আর আমার এখন অত টাকা নেই কাছে। তবে আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি টাকাটা আপনাকে ফিরিয়ে দিব। আহমেদের যেন পছন্দ হলো না রোজার এই কথা। ভ্রু কুঁচকে বুকে হাত গুজে সে বলে উঠল, তুমি এই কথা বলতে এখানে এসেছো? রোজা উপর নিচ মাথা নাড়ালো। সে তো এই কথা বলতেই এসেছিল। আহমেদ বলল, টাকা এখনই দিতে হবে না, যখন খুশি দিও, কিন্তু ঋণ শোধ করার ব্যাপারটা তুমি এখন কমপ্লিট করতে পারো। আহমেদের এরকম কথা শুনে তার বন্ধুরা ফিসফিস শুরু করলো। শিয়াম তো বলে উঠল, ব্যাপার কি দোস্ত, এই ছেলেটা তো কোনো মেয়ের সাথে এভাবে কথা বলে না। আজ এই মেয়েটার সাথে এমন অদ্ভুতভাবে কথা বলছে কেন? ভূতে ধরেছে নাকি? বাকিরাও একই চিন্তায় মগ্ন। তাদেরও উত্তর জানা নেই। আসলে আহমেদ বরাবরই মেয়েদেরকে এড়িয়ে চলে। আহমেদের কথা শুনে রোজা না বুঝে তাকিয়ে রইল আহমেদের দিকে। তারপর বলল, কিভাবে? আহমেদ মুচকি হেসে বলল, না, তোমার না, তোমার পাশের বাসার আন্টির মেয়ের নাম্বার। এইবারে আহমেদের সমস্ত বন্ধুর মুখ একদম হা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আহমেদ কবে থেকে এরকম হ্যাংলা হলো? শিয়াম তো এবার বলে ফেলল, এই বেটা, এটা কি বলছে? আমি এতক্ষণ কনফিউশনে ছিলাম, কিন্তু আমি বা শিওর একে জিন ভূতে ধরেছে ভাই। বাকিরা তো অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে কথা বলা বন্ধ করে দিয়েছে। আহমেদের কথা শুনে এবার রোজা বলল, কার নাম্বার? আমার? আহমেদ বিরক্ত হয়ে বলল, আমার সাথে 1 কাপ কফি খেতে হবে এবং তোমার ফোন নাম্বারটা দিতে হবে।
আহমেদের এমন কৌতুকে এবার তার বন্ধুরা অবাক হওয়া ভুলে গিয়ে হু হা করে হেসে উঠল। হুমায়রাও হাসি আটকে রাখতে পারল না, সেও ফিক করে হেসে ফেলল। রোজা কিছুটা লজ্জা পেল আর আস্তে করে বলতে শুরু করলো, নাম্বারটা দিন। 017। আহমেদ ফোন বের করে রোজার নাম্বারটা নিয়ে নিল। এরপরে রোজার নাম্বারে মিসড কল দিল। রোজার ফোন হাতেই ছিল। আহমেদ বলল, সেভ করে রাখো। রোজা বলল। মানে একটা কথা। আহমেদ ভ্রু কুঁচকে তাকালো। রোজা বলল, কফিটা কি এখুনি? আহমেদ মুচকি হাসলো আর বলল, না এখন না, ভার্সিটি শেষে আমার জন্য বাইরে অপেক্ষা করবে। যদি আমার জন্য অপেক্ষা না করে চলে গিয়েছো তাহলে আমি ভেবে নেব তোমার মতো অকৃতজ্ঞ এই গোটা দুনিয়াতে নেই। রোজা এবার অসহায় চোখে তাকালো। সে কখনোই অকৃতজ্ঞ না, অবশ্যই ভার্সিটির বাইরে অপেক্ষা করবে আহমেদের জন্যে। রোজা আবারও হাত কচলাতে কচলাতে বলল। আরেকটা কথা। আহমেদ স্বাভাবিকভাবে বলল, কি? রোজা বলল, নাম্বার নেয়া এবং কফি খাওয়ার সাথে ঋণ পরিশোধের কি সম্পর্ক? কফির টাকাটা না হয় আমি দিলাম, কিন্তু নাম্বার নেয়ার সাথে ঋণ পরিশোধ মিলছে না তো। আহমেদ রহস্যময়ী হেসে বলল। সেটা তোমার না জানলেও চলবে, এখন যাও। রোজা মাথা নাড়িয়ে হুমায়রাকে নিয়ে চলে গেল। তাদের চলে যাওয়ার পর শিয়াম বলে উঠল, কিরে বন্ধু, ব্যাপারটা কি? কখনো কোনো মেয়ের সাথে কথা বলিসনি, আর হঠাৎ এমন বোকা টাইপের একটা মেয়ের সাথে কথা বললি, আবার নাম্বারটাও নিয়ে নিলি। বিষয়টা তো ঠিক ঠেকছে না আমাদের কাছে। আহমেদের বেস্ট ফ্রেন্ড তৌসিফ বলে উঠল, ব্যাপার কি? তোর তো হাবভাব আমি ঠিক দেখছি না, সত্য করে বলতো। আহমেদ একবার তাকালো রোজার প্রস্থানের দিকে। রোজা চলে যাওয়ার দিকে তাকিয়ে আহমেদ মাথা চুলকে বলল। মেয়েটা একটু ভিন্ন। সবাই হো হো করে উঠল। তৌসিফ বলে উঠল, ও আচ্ছা, কি এমন দেখলি যে ভিন্ন মনে হলো? আহমেদ জবাব দিল না। যেদিন আহমেদ রোজাকে আত্মহত্যা করতে গিয়ে বাঁচিয়েছিল সেই রাতে আহমেদের ঘুমই হয়নি। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছিল রোজার মুখশ্রী। বারবার রোজার কথা মনে পড়ছিল। বারবার মনে পড়ছিল সেই সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখি জোড়া। চোখের পানিতে ভিজে থাকা সেই নেত্র পল্লব মনে করেই আহমেদের সেদিন রাতের ঘুম উড়ে গিয়েছিল। এর কারণ কি আহমেদ নিজেও জানে না, কিন্তু রোজাকে নিয়ে এই কয়েকদিনে তার অনেক হ্যালুসিনেশন হয়েছিল। যেদিকে তাকাচ্ছিল সেদিকেই রোজাকে দেখতে পাচ্ছিল। এই অদৃশ্য পিছুটান থেকে বাঁচতে সে এই কয়েকদিন ভার্সিটিতেই আসেনি, কিন্তু তবুও ভাগ্যের লিখনকে খণ্ডানো যায়। ঠিক এভাবেই শুরু হয়েছিল তাদের নতুন গল্প। এভাবেই চলে যায় আরও কয়েকটা মাস। এই কয়েকটা মাসে আহমেদ এবং রোজা দুজনেই অনেক ক্লোজ হয়ে যায়, কিন্তু সেই রকম ক্লোজ না। শুধু একটু পরিবর্তন হয়েছে যে রোজা এখন আগের মতো আহমেদের সাথে কথা বলতে এত ভয় পায় না। তারা আসলে দুজন দুজনকে খুবই ভালোবাসে। তারা সেটা নিজেরাও জানতো, কিন্তু কখনো প্রকাশ করতে পারতো না। রোজা নিজের ভালোবাসা প্রকাশ করতে পারতো না ভয় এবং লজ্জায়, আর আহমেদ ভালোবাসা প্রকাশ করতে পারতো না কারণ সে নিজেই কনফিউজড ছিল। আহমেদ প্রায় ভাবতো এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু, নিজেই উত্তর পেত না। এ কারণে সেও নিশ্চিত ছিল না, না হলে সে কবেই রোজাকে প্রপোজ করে দিত। এদিকে আহমেদ নিশ্চিত না হলেও আহমেদের হাবভাব কাণ্ডকলাপ দেখে আহমেদের বেস্ট ফ্রেন্ড তৌসিফ ঠিকই বুঝে ফেলল যে আহমেদ রোজাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ছেলে তো সেটা মানতে নারাজ। এর মধ্যে আহমেদ এবং রোজার মধ্যে কাটা হিসেবে আগমন ঘটেছিল সারিয়া নামে একটি মেয়ের। মেয়েটি আহমেদের ক্লাসমেট। সে সব সময় শুধুমাত্র আহমেদের কাছাকাছি থাকার চেষ্টা করে। তাকে ধমক দিলেও সে নির্লজ্জের মতো আহমেদের সাথেই থাকার চেষ্টা করে। বিষয়টা আসলে রোজা জানতো না, কারণ ও মনে করত সারিয়া আহমেদের বন্ধু।
একদিন আহমেদ একটি গল্পের বই রোজাকে পড়তে দিয়েছিল। রোজা সেটি ফেরত দিতে আহমেদের ক্লাসে গিয়েছিল, কিন্তু আহমেদের কাছে যাওয়ার আগেই তাকে আটকে দিয়েছিল সারিয়া এবং বলেছিল, কোথায় যাওয়া হচ্ছে? যেহেতু সারিয়া রোজার সিনিয়র, তাই সে ভদ্রতার সহিত বলল, আপু, ওনার বইটা ফেরত দিতে চাচ্ছিলাম। সারিয়া যেন বিরক্ত বোধ করলো, তারপর মুখ কুঁচকে বলল, আমাকে দাও, তোমাকে চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, ও এখন ব্যস্ত। রোজা সহজ সরল মনে কথা না বাড়িয়ে বইটি এগিয়ে দিয়েছিল সারিয়ার দিকে। এরকম আরো অনেক ঘটনা রয়েছে যেখানে রোজা এবং আহমেদের মাঝে সারিয়া মাঝে মাঝে ডুবে যায়, কিন্তু রোজা সেটাকে নেগেটিভভাবে দেখেনি। আর আহমেদও জানতো যে সারিয়া মাঝে মাঝে রোজাকে হুমকি দিত আহমেদের কাছাকাছি না যাওয়ার জন্যে। আহমেদের না জানাটাই যেন কাল হয়ে দাঁড়ালো। এরকমই একদিন বিকেল বেলা আহমেদ রোজাকে কল করে। রোজা তখন তার কাপড় ধুয়ে দিচ্ছিল। রিংটোন শুনে সে দ্রুত গতিতে তার হাত ধুয়ে এসে ফোন তোলে, কারণ সে খুব ভালো করেই জানে এই সময় আহমেদ কল করবে। কেন জানি আহমেদ কল করলেই তার বুকটা ধুকপুক করে। কলটা ধরার সাথে সাথে আহমেদ বলল, কি করছো? ব্যাস, রোজার বুকে শীতল হাওয়া বয়ে গেল। আহমেদ সবসময় কল করে প্রথমে এই কথাটাই তাকে বলে, আর এই ছোট্ট কথাতেই রোজা কেন জানি খুব শান্তি অনুভব করে। রোজা নিজের নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমার কাপড় ধুচ্ছিলাম। আহমেদ বলল, আজ রাতে একটু আসতে পারবে? রোজার চিন্তিত স্বরে বলল, কোথায় আর কেন? আহমেদ বলল, আসলে আমার বন্ধুরা মিলে আমরা সবাই একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জ করেছি একটা রেস্টুরেন্টে। আমরা সবাই খেতে যাব সেখানে। দু একজন জুনিয়রও থাকবে, যেমন সিয়ামের গার্লফ্রেন্ড মানে তোমার ক্লাসমেট দিয়া থাকবে, তারপর তৌসিফের গার্লফ্রেন্ড মানে তোমার বেস্ট ফ্রেন্ড হুমায়রা থাকবে। তাহলে তো তুমিও যেতে পারো, তাই না? রোজা একটু লজ্জা পেল। সে খুব ভালো করে বুঝতে পারছে সবাই জোড়া জোড়া হয়ে যাবে দেখেই আহমেদ তাকে যেতে বলছে। বিষয়টা বুঝতে পেরে রোজা লাজুক হাসলো আর বলল, ঠিক আছে, আমি যাব। কটার সময় যেতে লাগবে আর কোথায়? আহমেদ বলল, তুমি সন্ধে 7টার সময় তৈরি হয়ে থেকো, আমি তোমাকে বাড়ি থেকে ড্রপ করে নেব। রোজা ঠিক আছে বলে কলটা কেটে দিল। এরই মধ্যে রোজার বাবা রমজান আলী বলে উঠল, কি ব্যাপার মা, কে ফোন দিয়েছিল? রোজা বলল, ওই যে আমার ওই ভার্সিটি সিনিয়র, বলেছিলাম যে তোমাকে আমার পরীক্ষার ফিস দিয়েছিল। রমজান আলী মনে করার ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে কি জানি নাম ছিল, আহমেদ, সাদ আহমেদ মনে হয়, তাই না? রোজা মাথা নাড়ালো আর বলল, হ্যাঁ, উনি ফোন দিয়েছিলেন। আজ নাকি রেস্টুরেন্টে ছোট পার্টি অ্যারেঞ্জ হবে, সেখানে জুনিয়ররা থাকবে। উনি আমাকে ইনভাইট করলেন। রমজান আলী বলল, বাহ, বেশ তো, সাবধানে যাস আর সাবধানে ফিরে আসিস। রোজা মাথা নাড়ালো। আসলে আহমেদকে রমজান আলী খুব ভালো করেই চেনেন। রোজা বরাবরই তার বাবাকে সমস্ত কিছু খুলে বলে। যেদিন আহমেদ তার পরীক্ষার ফি জমা দিয়েছিল সেই দিনই রোজা তার বাবাকে সব খুলে বলেছিল, কিন্তু আত্মহত্যা করার বিষয়টা লুকিয়ে রেখেছিল। এরপরে একদিন আহমেদ তাদের বাসায় আসে এবং রমজান আলী আহমেদের সাথে খোশ গল্প করে। ছেলেটাকে রমজানের বেশ পছন্দ হয়, এজন্য এই রাত্রিবেলা রোজাকে যেতে অনুমতি দিচ্ছে, কারণ তার বিশ্বাস আহমেদ তো আছে। কিছুক্ষণ পর রমজান আলী বলে ওঠে, তোকে মনে হয় আমি অনেক কষ্ট দেই, তাই না রে মা? এই বুড়ো অচল বাবাটার সমস্ত খরচ চালাতে, আবার তোর পড়াশোনার খরচ চালাতে খুব কষ্ট হয় তোর। রোজা কোমরে 2 হাত রেখে বলল, তুমি আবার শুরু করলে বাবা? মেয়েরা বাচ্চামো দেখে রমজান ইসলাম হেসে ফেললেন। তিনি হুইল চেয়ারটা ঘুরিয়ে বিছানার কাছে যেতে যেতে বললেন, আমাকে একটু বিছানায় শুইয়ে দে মা, আমি ঘুমিয়ে পড়ি, তুই আসলে উঠবো।
রোজা তার বাবাকে ধরে হুইল চেয়ার থেকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। রমজান আলী বলল, তুই আমার জন্য অনেক কষ্ট করছিস রে মা। তোকে যে আমি কি দিব আমি কিছু জানি না। আমি আল্লাহর কাছে দু হাত তুলে অজস্র দোয়া করি যেন আল্লাহ তোকে অনেক সুখের জীবন দেয়, যেন আমার আর তোর মায়ের মতো এরকম জঘন্য ভবিষ্যৎ তোর না হয়। তোর জন্য অনেক সুন্দর রঙিন একটা ভবিষ্যৎ হোক, এটাই আমার একমাত্র চাওয়া। রোজা কিছু না বলে নীরব থেকে তার বাবার বুকে মাথা রাখলো। একটু পরে বলল, তুমি রাতের খাবারটা এখনই খেয়ে নাও বাবা, আমার আসতে যদি দেরি হয়। আহমেদের অনুরোধে রোজা সেদিন নিজেকে সাজিয়েছিল এক বিশেষ আভায়, যেন আকাশের নীলতার সঙ্গে একাকার হয়ে গিয়েছে। নীল রঙের শাড়ি, যা আহমেদের সবচেয়ে পছন্দের, স্নিগ্ধ অথচ গভীর মায়া ছড়িয়ে দিয়েছিল তার চারিপাশে। শাড়ির প্রতিটি ভাঁজ যেন এক একটি অনুচ্চারিত কবিতা, যা আহমেদের হৃদয়ের অন্তরে প্রবেশ করে তার ভালোবাসার গভীরতা জাগিয়ে তুলেছিল। চোখের কোণে সেই কোমল হাসি আর রেশমের মতো নীল শাড়ির আঁচলে জড়িয়ে থাকা তার শ্যামলা ত্বক, সব মিলিয়ে যেন এক অমলিন সৌন্দর্য রচনা করছিল। আহমেদ যখন রোজার বাড়ির সামনে এসে দাঁড়ালো, তার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানত তার প্রিয় নীল রং রোজাকে আরো অপরূপ করে তুলবে, কিন্তু এমন সৌন্দর্য, এমন মুগ্ধতা সে কল্পনাও করতে পারেনি। রোজা যখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকলো, আহমেদের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। নীল শাড়ির আঁচল যেন তার চারিপাশে এক মোহময় আভা তৈরি করেছিল, যা সূর্যাস্তের নরম আলোয় আরো গাঢ় হয়ে উঠছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল মৃদু অথচ সুনিশ্চিত, যেন পৃথিবীর ভারসাম্যই বদলে দিচ্ছে। আহমেদ তার দৃষ্টি সরাতে পারছিল না। তার মনে হলো এই মুহূর্তটি চিরস্থায়ী হয়ে যাক। মুগ্ধতায় ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল আহমেদের। সেই মুহূর্তে শহরের কোলাহল ম্লান হয়ে গিয়েছিল। গাড়ির ইঞ্জিনের শব্দও যেন প্রকৃতির নিস্তব্ধতার মতো ঠেকছিল। রোজা গাড়িতে উঠে বসতেই তাদের মধ্যে এক অদৃশ্য স্পন্দন তৈরি হলো, যা ছিল পরস্পরের সান্নিধ্যের আনন্দ। কেউ কারোর সাথে কথা বলল না। আহমেদ রোজার প্রতি মুগ্ধতায় হারিয়ে গিয়ে কথা বলল না, আর এদিকে রোজা লজ্জায় কথা বলল না। লোকটা কেমন অসভ্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। আহমেদ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। মেয়েটার সাথে এমন কথা না বলাই ভালো। গাড়ির জানালা দিয়ে আসা হালকা বাতাস রোজার চুলের মধ্যে খেলা করছিল, আর আহমেদ তাকে এক দৃষ্টিতে দেখছিল। তাদের মধ্যে তখন কথা প্রয়োজন ছিল না, শুধু চোখের ভাষাতেই সব বলা হয়ে যাচ্ছিল। তারা গাড়িতে চলতে থাকলো সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দিকে, কিন্তু মনে মনে তারা যেন কোনো অজানা অলিখিত অনুভূতির পথে পা বাড়িয়েছিল। এই রাতেও রেস্টুরেন্টে আলোর ঝলমলে পরিবেশ। আহমেদ এবং রোজা গাড়ি থেকে নেমে পড়ল। হঠাৎ আহমেদ ধীর কণ্ঠে বলল, তোমাকে শাড়ি পরে আসতে বলাটা আমার ভুল হয়েছে। রোজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, খুব খারাপ লাগছে? আহমেদ একটু থেমে গভীর এক দৃষ্টিতে রোজার চোখের দিকে তাকিয়ে বলল, লাগছে। তোমাকে এতটাই খারাপ লাগছে যে আমার নিঃশ্বাসটা থেমে গিয়েছে, হৃদস্পন্দন থমকে গিয়েছে আমার, যেন চারপাশে সব কিছু থমকে গেছে কেবল তোমার এই উপস্থিতি ছাড়া। ভাবছি এই পার্টিতে সবাই কীভাবে সামলাবে। যদি আমার মতো তাদেরও নিঃশ্বাস থেমে যায়, আমি তো এটা মেনে নিতে পারবো না। রোজা কিছুটা বিভ্রান্ত হয়ে বুঝতে চেষ্টা করলো যে তাকে কি সত্যিই খারাপ লাগছে, নাকি এটা আহমেদের কোনো গভীর প্রশংসার কৌশল। কিন্তু তার ছোট্ট মাথায় এটা ঢুকলো না। দুঃখী মনে নিজেকে আরেকবার পরখ করে নিল সে। আহমেদ রেস্টুরেন্টের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, তোমাকে এখন না দেখা গেলেই বোধ হয় আমার জন্য সবচেয়ে বেশি ভালো হতো এই মুহূর্তে। রোজা চোখ পিট করে তাকালো। লোকটা এভাবে বলছে কেন? তাকে কি এতটাই খারাপ লাগছে যে মানুষজন তাকে দেখলে ভূত ভেবে চেঁচিয়ে উঠবে? আহমেদ রোজার চোখের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, এক কাজ করো তো, তুমি অদৃশ্য হয়ে যাও। আমি ছাড়া যেন কেউ তোমাকে দেখতে না পায়। এটাই মনে হচ্ছে ভালো হবে।
আহমেদের এমন উদ্ভট কথাতে রোজা লজ্জা পাওয়া ভুলে গেল। লোকটা কি পাগল হয়ে গেছে? কি বলছে এসব? নাকি আবার জ্বর এসেছে? আহমেদ আর কিছু না বলে রোজার হাতটা শক্ত করে ধরে বলল। চলো যাই। আহমেদ রোজার হাত ধরার সাথে সাথে তার ছোট্ট দেহখানা আবারও কেঁপে উঠল। ভুলে গেল একটু আগে আহমেদের করা পাগলামোগুলো। সে মাথা নিচু করে আহমেদের পিছে পিছে চলতে থাকলো। আবার মাঝে মাঝে এক পলক করে তাকাতে থাকলো আহমেদের মুঠোয় থাকা তার ছোট্ট হাতটার দিকে। সবসময় এভাবে হাত ধরে থাকলে মন্দ হবে না। মনে মনে রোজা ভেবে নিল, সারা জীবন যদি এভাবে তার হাত এই মানুষটার হাতের মুঠোয় থাকে তাহলে কতই না ভালো হবে, কতই না সুখকর হবে। এসব ভেবেই রোজা লাজুক হাসলো। সবাই মিলে আলাদা করে ভিআইপি কেবিন বুক করেছে তাদের পার্টির জন্য, যেখানে শুধুমাত্র তাদের পরিচিত থাকবে। আহমেদ এবং রোজা কেবিনে ঢোকার সাথে সাথে সবাই হইহুল্লোড় শুরু করে দিল। আহমেদ তার বন্ধুদের সাথে হাঁক করলো। এদিকে রোজা পড়েছে মহা বিপদে। এত বড় বড় দামড়া ছেলেগুলো তাকে আপু আপু বলে ডাকছে। তখন থেকে কানের কাছে মশার মতো প্যান প্যান করে বলছে, কেমন আছো আপু? ভালো আছো তো আপু? রোজার খুব চিন্তায় আছে। এভাবে তার থেকে বয়সে বড় ভার্সিটির সিনিয়ররা যদি তাকে আপু বলে ডাকে তাহলে তো ভার্সিটিতে বেশ সমস্যায় পড়তে হবে তাকে। আহমেদ রোজার এরকম ভয়ার্থ চোখ মুখ দেখে মুচকি হাসলো। হুমায়রা এবং দিয়াও আছে এখানে। হুমায়রা এসে আহমেদকে বলল, ভাইয়া এত লেট করলেন কেন? আপনাদের জন্য অপেক্ষা করতে করতে আমার তো 2বার ঘুম হয়ে গেল। হুমায়রার কথা শুনে সবাই হেসে উঠল। এদিকে ক্ষণিক সময় পর আহমেদের হঠাৎ চোখ গেল তার দিকে, অদ্ভুত লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকা সারিয়ার দিকে। এই নির্লজ্জ মেয়েটা এখানে কি করছে? সে তো এই মেয়েটাকে এখানে ডাকেনি। আহমেদ তৌসিফকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলল, এই নির্লজ্জ মেয়েটাকে কেন এনেছিস? তৌসিফ বলল, আরে ভাই, আমি আনিনি, রকিরা এনেছে। সারিয়াকে তুই তো জানিসই, যখনই খোঁজ পেয়েছে তুই এখানে আসবি তখনই রকিদের সাথে ভাব জমিয়ে পিন পিন করে কুকুরের মতো ওদের পিছু পিছু চলে এসেছে। আর তুই যে সারিয়াকে পছন্দ করিস না এটা শুধু আমি জানি, রকিরা কি জানে নাকি? টেনশন নিস না, কিছু হবে না। আর আজকে তো এখানে রোজা আছে, তুই রোজার সাথে থাকবি সব সময়, তাহলেই হলো। আহমেদ মনে মনে বলল, রোজা আছে দেখেই তো ভয়। এই মেয়েটাকে একদম বিশ্বাস নেই। যদি রোজার উপর নজর দেয় কোনো ঝামেলা না হলেই হয়। আসলে এই সারিয়াটাকে তার বিপদের আর এক নাম মনে হয়। এরই মধ্যে সবাই মিলে রেস্টুরেন্টের টেবিলে বসে পড়ল। আহমেদ রোজাকে চেয়ার এগিয়ে দিয়ে বসতে দিল, নিজেও রোজার পাশে বসলো। তাদেরকে দেখে সারিয়ার চোয়াল শক্ত হয়ে আসলো। সে তো আজ শুধুমাত্র আহমেদকে সিডিউস করবে বলে এরকম খোলামেলা পোশাক পরে এসেছে, কিন্তু আহমেদ তো তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সারিয়ার মেজাজটা তখন থেকে খারাপ হয়ে আছে। সে অগ্নি চোখে রোজার দিকে তাকালো, কিন্তু রোজা তো আহমেদের দিকে তাকিয়ে। সবাই খাওয়া শুরু করলে হঠাৎ আহমেদের ফোন বেজে উঠল। সে রোজার দিকে ক্ষমা প্রার্থনায় ভরা এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি একটু বসো, আমি কথা বলে আসছি। বলেই ফোন কানে নিয়ে বাইরে চলে গেল। যাওয়ার আগে তৌসিফকে কিছু একটা ইশারা করে বলল। তৌসিফ মাথা নাড়িয়ে তাকে নিশ্চিন্তে থাকতে বলল। এরই মধ্যে হঠাৎ আহমেদের এক ক্লাসমেট রকি সারিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, সারিয়া, আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবি বলতো? তোর বিয়ে খাওয়ার ইচ্ছে কিন্তু আমাদের অনেক দিনের। শিয়ামও বলল, তাই তো। আর তুই না কার সাথে রিলেশনে গেলি? ব্রেকআপ হয়ে গেছে নাকি? সারিয়া দুঃখী কণ্ঠে বলল, হ্যাঁ রে, ব্রেকআপ হয়ে গেছে। হঠাৎ রকির এক বন্ধু বলে ওঠে। সবাই তার দিকে উৎসাহের সাথে তাকালো। রোজাও তাকালো তার দিকে। সে বলে উঠল,
সবাই উৎফুল্লে বলে উঠল। হ্যাঁ রে, তাই তো। সারিয়া যেন বেশ খুশি হলো কথাটা শুনে। রোজা যেন মুহূর্তেই স্থবির হয়ে গেল। কি শুনল সে এটা? তার হৃৎপিণ্ডের ধকধকানিটা হঠাৎ করেই থেমে যাওয়ার মতো অনুভব হলো। সে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিল না, যেন পুরো দেহ অবশ হয়ে গেছে। তার চোখের পলক একবারের জন্যেও পড়ল না। সারিয়া এবং আহমেদের নাম একসাথে শুনে তার মনে হলো যেন কেউ তার বুকের ভিতর ছুরি চালিয়ে দিয়েছে। তৌসিফও হকচকিয়ে গেল। এই মুহূর্তে সেরকম কিছু আশা করেনি। সে বড় বড় চোখ করে চুপসে যাওয়া রোজার দিকে তাকালো। রোজার এই ব্যথার মধ্যেই আরেকজন বলে উঠল, সারিয়া লাজুক কণ্ঠে বলে উঠল, আমিও তো তাই চাই রে। আমারও মনে হয় উই আর মেড ফর ইচ আদার। শেষের কথাটা সারিয়া রোজার দিকে আজ চোখে তাকিয়ে বলল। এদিকে তৌসিফের খাওয়া বন্ধ হয়ে আছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। আসলে তৌসিফ ছাড়া আর কেউই জানে না যে আহমেদ রোজাকে ভালোবাসে। সবাই মনে করে আহমেদ রোজাকে বোনের মতো দেখে। রোজার হৃদয় ক্রমশ ভারী হয়ে উঠছে। আহমেদ আর সেই মেয়ের নাম একসঙ্গে আবার শুনে রোজার বুকের ভিতর যেন হালকা এক ব্যথা ছড়িয়ে পড়ল। মুখে হাসির ছায়া টিকিয়ে রাখতে চাইলেও তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা নেমে এলো। সে অনুভব করলো তার এতদিনের লুকানো ভালোবাসা যেন হঠাৎ করেই ধোঁয়ার মতো মিলিয়ে যেতে বসেছে। এদিকে রকি আবার প্রথম দেখাতেই রোজাকে পছন্দ করে ফেলেছে। সে তো মনে মনে রোজাকে প্রপোজ করবে বলে ভেবে রেখেছে। রোজার সাথে কথা বলার অজুহাতে সে আবার রোজাকে বলে উঠল, কি মনে হয় রোজা, আহমেদ এবং সারিয়াকে বেশ মানায় না? রোজা ম্লান চোখে হেসে বলল, হ্যাঁ, খুব মানায়। তৌসিফ অসহায় চোখে তাকালো রোজার দিকে। মেয়েটাকে এই মুহূর্তে দেখে তার খুব মায়া হচ্ছে। আসলে রকির সাথে তৌসিফের তেমন ভালো সম্পর্ক নেই, যে কারণে কিছু বলতে পারছে না। তাহলে এখনই গিয়ে তার মুখ ফাটিয়ে দিত। এদিকে রোজা খুব কষ্ট করে নিজের চোখের পানি আটকে রেখেছে। তার জলে টইটুম্বুর মেঘলা চোখে সে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এর মধ্যেই রকি আবারও সারিয়াকে উদ্দেশ্য করে বলল, তুই চিন্তা করিস না তো, আহমেদ ফিরে আসুক। এখনই আমি তোর আর আহমেদের বিয়ের কথা বলবো। কেন ও তোর মতো এত সুন্দরী হট একটা মেয়েকে বিয়ে করবে না বলতো? অবশ্যই অ্যাকসেপ্ট করবে, টেনশন নিস না। সারিয়া লাজুক চোখে নিজের চুল কানে গুজলো আর বলল, আমার তো মনে হয় আহমেদও আমাকে মনে মনে পছন্দ করে, আসলে বলতে পারে না। রকি বলল, হতেও পারে, আসুক তাহলে। আজ এর একটা দফা করতে হবে। কি বলিস সবাই? তৌসিফ এবং রোজা বাদে সবাই উৎফুল্লের সম্মতি জানালো। রোজার সহ্য সীমা বাইরে চলে গেল সবকিছু। আহমেদের উপর তার ভীষণ রাগ লাগছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো এবং সবার উদ্দেশ্যে বলল, ভাইয়া, আপনারা তাহলে এনজয় করুন, আমার একটু কাজ আছে। আমার এখনই বাড়ি ফিরে যাওয়া দরকার। রকি বলে উঠল। রোজার সাথে সাথেই টেবিল থেকে এক গ্লাস জুস উঠিয়ে নিল এবং ঢক ঢক করে পুরোটা খেয়ে ফেলল সে। এরপরে মুখ মুছে বলল, আবার কোনো একদিন হবে ভাইয়া, আমার এখন খুব যাওয়া দরকার, আসছি। কোনো মতে এলোমেলোভাবে কথাগুলো বলে তড়িঘড়ি করে সে হাতের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল রেস্টুরেন্ট থেকে। তৌসিফ আটকাতে গিয়েও আটকাতে পারল না। রোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর তৌসিফ সাথে সাথেই তার ফোন বের করে কিছু একটা টাইপ করলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রোজা ফুটপাতে হাঁটতে থাকলো। তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে কখনোই এমন কিছু ভাবেনি। তার এখন মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন সারিয়া সবসময় আহমেদ এবং তার মাঝে চলে আসতো। রোজা মনে মনে নিজেকেই ধিক্কার জানালো। আসলেই তো আহমেদ কত বড় একজন স্ট্যাটাসের ছেলে, সে কত উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে। তার মতো একটা মধ্যবিত্ত মেয়ের সাথে তাকে তো কোনোভাবেই মানায় না। সে কিভাবে এরকম অসম্ভব চিন্তা ভাবনা করেছিল কে জানে।
বারবার চোখ মুছতে মুছতে রোজার চোখ দুটো লাল হয়ে গেছে। আশেপাশে গাড়ি থাকলেও সে এখন হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার পরিকল্পনা করলো। কিছুক্ষণ পর আহমেদ যখন ফোনে কথা শেষ করে পার্টির ভিতরে ফিরে এলো, চারপাশের উজ্জ্বল আলো আর মানুষের কোলাহলের মাঝে তার মন অস্থির হয়ে উঠল। কিছু একটা যেন ঠিক নেই। সবার মধ্যে হাসি মজার ছড়াছড়ি, কিন্তু রোজার সেই শান্ত নীল শাড়ির আভা খুঁজে পাচ্ছিল না সে। তার বন্ধুরা তখনও মজা করছিল। রোজার চেহারাটা খালি দেখে সে তৌসিফের কাছে গিয়ে উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো,